ওয়েলকাম স্টুডেন্ট। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। ব্রিটেন হলো বিশ্বের সবথেকে প্রাচীনতম সংবিধান। ব্রিটেনের সংবিধানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিশ্বের বিভিন্ন সংবিধান অনুসরণ করেছে বা বিশ্বের বিভিন্ন সংবিধানের উপর ব্রিটেনের সংবিধানের প্রভাব পড়েছে। তাই অধ্যাপক মুনরো বলেছেন, ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন। ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলিকে আমরা পয়েন্ট আকারে আলোচনা করব। 1 নম্বর পয়েন্ট, ব্রিটেনের সংবিধান মূলত অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান, আনরিটেন কনস্টিটিউশন। এই সংবিধান বিশ্বের অলিখিত সংবিধান হিসাবে উল্লেখ করা যায়। কোনো নির্দিষ্ট সংস্থার দ্বারা নির্দিষ্ট সময়কে ভিত্তি করে কোনো অ্যাসেম্বলির দ্বারা কোনো সম্মেলনের দ্বারা ব্রিটেনের সংবিধান রচিত হয়নি। যেমন ভারতের সংবিধান নির্দিষ্ট সময়ে গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন ধরে রচনা করেছে। যেমন মার্কিন সংবিধান 1787 সাল থেকে 1789 সাল পর্যন্ত 2 বছর ধরে ফিলাডেলফিয়া সম্মেলনের মধ্য দিয়ে মার্কিন সংবিধান রচিত হয়েছে। এইভাবে ব্রিটেনের সংবিধান কোনো নির্দিষ্ট সম্মেলন, কোনো নির্দিষ্ট সংস্থার দ্বারা নির্দিষ্ট সময়ে রচিত হয়নি। এটা দীর্ঘদিন ধরে এই সংবিধান রচিত হয়েছে। তবে এই সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে আমরা অলিখিত সংবিধান বললেও এর কিছু লিখিত ডকুমেন্টস আছে। ব্রিটেনের সংবিধানের লিখিত ডকুমেন্টস কি কি? 1215 সালের মহাসনদ বা ম্যাগনা কার্টা, এটা লিখিত আছে। এটা রাজা জন আইন করে। সেখানে সামন্ত প্রভুদের দীর্ঘদিনের দাবি, কর কমানোর দাবি স্বীকার করে নিয়েছেন। তারপর ব্রিটেনের 1689 সালে বিল অফ রাইটস, নাগরিকদের অধিকার সম্পর্কে লেখা আছে বিল অফ রাইটস, এটা লিখিত ডকুমেন্টস। তারপর 1911 সালে পার্লামেন্ট আইন তৈরি করেছে। 1949 সালে ব্রিটিশ পার্লামেন্ট আইনসভা পার্লামেন্ট আইন তৈরি করেছে। এগুলো লিখিত ডকুমেন্টস আছে। এছাড়া 1832 সালের, 1868 সালের, 1884 সালের রিফর্মস অ্যাক্ট, ভোটাধিকার সংক্রান্ত সংস্কার আইন, এগুলো লিখিত আছে। তাহলে আমরা এই কথা স্পষ্টভাবে বলবো যে ব্রিটেনের সংবিধান প্রধানত অলিখিত হলেও, প্রধানত বা মূলত অলিখিত হলেও এর কিছু অংশ আছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো লিখিত। এছাড়া তোমরা মনে রাখবে যে পৃথিবীর কোনো সংবিধানই পুরোপুরি অলিখিত হতে পারে না, পুরোপুরি লিখিত হতে পারে না। সংবিধান অলিখিত হলে তার কিছু কিছু বিষয় লিখিত থাকবে, লেখা অবস্থায় থাকবে। আবার সংবিধান যদি লিখিত হয় তারও কিছু কিছু অলিখিত বিষয় থাকবে। তাই ব্রিটেনের সংবিধান অলিখিত হলেও এর কতগুলি লিখিত ডকুমেন্টস সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে উল্লেখযোগ্য। নাম্বার 2, ধারাবাহিকতা, কন্টিনিউটি। ধারাবাহিকতা ভারতবর্ষের সংবিধানে নেই। কোনো রিটিন সংবিধানে এটা স্বীকার করা হয় না। ধারাবাহিকতা অলিখিত সংবিধান হলে থাকে এবং এটা ইভলিউশন, বিবর্তনের মধ্য দিয়ে ব্রিটেনের সংবিধান তৈরি হয়েছে।
নির্দিষ্ট সময়ে ব্রিটেনের সংবিধান তৈরি হয়নি। দীর্ঘ ক্রমবিবর্তনের ফলশ্রুতি হল ব্রিটেনের সংবিধান। সমাজ ডাইনামিক, সমাজের অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনশীল। সেই পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গতি রেখে ব্রিটেনের সংবিধান পরিবর্তিত হয়েছে। তাই ব্রিটেনের সংবিধান হচ্ছে ধারাবাহিকতার ফলশ্রুতি, দীর্ঘ বিবর্তনের ফলশ্রুতি। তাই আমরা কথা নিশ্চিতভাবে বলবো, ব্রিটেনের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধারাবাহিকতা এবং বিবর্তন। 3 নম্বর বৈশিষ্ট্য, ব্রিটেনের সংবিধানের যে ধারাবাহিকতা একটা বৈশিষ্ট্য, এ বিষয়ে একজন সংবিধান বিশারদ তিনি হলেন অগ বলেন যে দ্য ব্রিটিশ কনস্টিটিউশন ইজ লিভিং অর্গানিজম। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি স্বীকার করে নিয়েছেন যে ব্রিটেনের সংবিধান হচ্ছে বিবর্তনের ফসল। নাম্বার 3, নমনীয়তা, ফ্লেক্সিবিলিটি, এটা ব্রিটেনের সংবিধানের একটা বৈশিষ্ট্য। ব্রিটেনের সংবিধান খুবই নমনীয়। ব্রিটেনের আইনসভা, পার্লামেন্ট যে কোনো সময়ে সহজেই ব্রিটেনের সংবিধানকে পরিবর্তন করতে পারে। সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ব্রিটেনের পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে সেই দল সরকার গঠন করে। সেই দলের শাসন বিভাগ কোনো বিল উত্থাপন করলে সেই বিলের পশ্চাতে সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেই সেই বিলকে, অর্থাৎ সংবিধান সংশোধনী বিলকে পাশ করানো যায়। তাই ব্রিটেনের সংবিধানকে পরিবর্তন করতে গেলে সাধারণ আইন পাশ যেভাবে করা হয়, সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে, সিম্পল মেজরিটির ভোটের ভিত্তিতে, সেইভাবে ব্রিটেনের সংবিধানকে পরিবর্তন করা যায়। সিম্পল মেজরিটি ভোট কি? আইনসভাতে সংবিধান সংক্রান্ত বিষয়ে কোনো প্রস্তাব আনলে সংশোধনী প্রস্তাবে পক্ষে অর্ধেকের বেশি সমর্থন থাকলে সংবিধানকে সংশোধন করা যায়। টোটাল উপস্থিত যে সদস্য সংখ্যা তার অর্ধেকের বেশি জন ভোট দিলেই 50+ হলেই হবে, অর্থাৎ 51, 2, 3 যাই হোক, অর্থাৎ এইটাকে বলা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার পদ্ধতি। এই পদ্ধতিতে ব্রিটেনের সংবিধানকে সংশোধন করতে পারে তোমার কমন সভার সরকারি দল সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে। তারপর লর্ড সভায় যাবে, সেখানেও সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে সংবিধান সংশোধনী প্রস্তাব পাশ হবে। তারপর রাজা বা রানীর কাছে গেলে রাজা বা রানী সই করলে ব্রিটেনের সংবিধানকে পরিবর্তন করা যাবে। এইভাবে সংশোধন করা যায় বলে ব্রিটেনের সংবিধানকে বলা হয় সুপরিবর্তনীয় সংবিধান বা নমনীয় সংবিধান, ইংরেজিতে বলে ফ্লেক্সিবল কনস্টিটিউশন। কিন্তু এখানে জটিল পদ্ধতির দরকার নেই। জটিল পদ্ধতি কি? বিশেষ পদ্ধতি কি? আইনসভায় উপস্থিত যারা সদস্য থাকবেন তাদের অর্ধেকের বেশি হলে হবে না, তাদের 2/3 মেজরিটি থাকতে হবে এবং সংবিধান সংশোধনী প্রস্তাবে 2/3 অর্থাৎ 3/2 সদস্য ভোট দিয়ে সেই সংশোধনী প্রস্তাবকে পাস করতে হবে। এটা একটু কঠিন পদ্ধতি। এই পদ্ধতিতে ব্রিটেনের সংবিধানকে পরিবর্তন করা হয় না। এই পদ্ধতিতে ভারতের সংবিধানকে কিছু কিছু বিষয়ে 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধন করা যায়। মার্কিন যুক্তরাষ্ট্রে 2/3 মেজরিটির ভিত্তিতে সংবিধান সংশোধন করা যায়। এই সংবিধানকে ফ্লেক্সিবল না বলে রিজিড কনস্টিটিউশন বলা যায়। যাই হোক, আমরা বললাম যে ব্রিটেনের সংবিধান নমনীয়তা আছে, ফ্লেক্সিবিলিটি আছে, কিন্তু কথা মনে রাখতে হবে কোনো সংবিধানই পুরোপুরি নমনীয় হতে পারে না।
আবার কোনো কোনো সংবিধান অনমনীয় বা রিজিড হতে পারে না। তোমরা লক্ষ্য করবে যে ব্রিটেনের সংবিধান যখন পরিবর্তন করার দরকার হয় তখন কমন সভায় যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সেই দলের ইচ্ছা অনিচ্ছার উপরে সংবিধান সংশোধন নির্ভর করে। আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান সংশোধন পদ্ধতি, বিশেষ পদ্ধতি, জটিল পদ্ধতি, সেখানে 1791 সালে 1 বছরই 10 বার সেই দেশের সংবিধানকে সংশোধন করেছে। আবার এ অবধি 27 বার মাত্র মার্কিন সংবিধানকে পরিবর্তন করা হয়েছে। তাহলে প্রয়োজনের তাগিদে শাসক শ্রেণীর ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে সংবিধান সংশোধনের বিষয়টা। এটা পদ্ধতির উপর নির্ভর করে না। শাসক শ্রেণী উদারনীতি গণতন্ত্রে বুর্জোয়া শ্রেণী স্বার্থ সম্বলিত কোনো বিষয় থাকলে শাসকরা বুর্জোয়াদের দ্বারা, ধনীদের দ্বারা প্রভাবিত হয়ে সেই বিষয়টাকে পরিবর্তন করতে পারে, বিষয়টাকে সংবিধানে আনতে পারে, আবার সংবিধান থেকে বাদও দিতে পারে শ্রেণী স্বার্থ কায়েমের জন্য। সুতরাং ফ্লেক্সিবল পদ্ধতি অর্থাৎ নমনীয় পদ্ধতি, আবার রিজিড পদ্ধতি মেথড যেটা হচ্ছে জটিল পদ্ধতি, এই পদ্ধতির উপরে নির্ভর করে না। নাম্বার 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ব্রিটেনের সংবিধান হচ্ছে এককেন্দ্রিক সংবিধান, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ব্রিটেনে গ্রহণ করা হয়েছে। ব্রিটেনের শাসন ব্যবস্থা এবং রাজনীতি এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। এককেন্দ্রিক শাসন ব্যবস্থা কি? এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হচ্ছে একটাই সরকার থাকবে, এখানে অঙ্গরাজ্যের আঞ্চলিক সরকার থাকবে না। ব্রিটেন হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। সরকারের শাসন ক্ষমতা একটি মাত্র কেন্দ্রীয় স্তরে যে সরকার, জাতীয় স্তরে যে সরকার, সেই সরকারের হাতে ন্যস্ত। তবে এই একটি যে সরকার কেন্দ্রীয় স্তরে, জাতীয় স্তরে রয়েছে, সেই সরকার শাসন কার্য পরিচালনার সুবিধার জন্যে তারা কাউন্টি তৈরি করেছে, জেলা তৈরি করেছে, মেট্রোপলিটন কাউন্সিল তৈরি করেছে। এগুলি আঞ্চলিক সরকার বা স্থানীয় সরকার, তারা সেই ব্রিটেনের জাতীয় সরকার প্রয়োজন হলে এগুলিকে তৈরি করে, আবার এগুলিকে বিলোপ সাধনও করতে পারে। যাই হোক, ব্রিটেন কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করেনি, এককেন্দ্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করেছে। যেমন ইউএসএ, মার্কিন যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে, ভারতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। এইরকমভাবে ব্রিটেনের শাসন ব্যবস্থা যুক্তরাষ্ট্রীয় নয়, ফেডারেল নয়, ব্রিটেনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক ইউনিটারি গভর্নমেন্টকে গ্রহণ করেছে। নেক্সট পয়েন্ট, নেক্সট বৈশিষ্ট্য 5 নম্বর হচ্ছে যে ব্রিটেনের শাসন ব্যবস্থা, ব্রিটেনের সংবিধানে সংসদীয় শাসন ব্যবস্থাকে গ্রহণ করা হয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ ব্রিটেনের আইনসভা হলো পার্লামেন্ট। আমি আগেই বলেছি ব্রিটেনের রাজ্য সরকার নেই, আঞ্চলিক সরকার নেই, তাই রাজ্যগুলিতে কোনো আইনসভা নেই। সারা দেশে একটাই আইনসভা, সেই আইনসভা হচ্ছে পার্লামেন্ট, বাংলা হলো সংসদ। এই পার্লামেন্টের হাতে চূড়ান্ত ক্ষমতা আছে। পার্লামেন্টের মধ্যে কমন সভার সাধারণ সংখ্যাগরিষ্ঠের ভোটে যে দল এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, সেই দলের মধ্যে থেকে শাসন বিভাগ গড়ে ওঠে, সেই দলের মধ্যে থেকেই ক্যাবিনেট মন্ত্রী নির্ধারিত হয়, সেই দলের মধ্যে থেকেই তোমার উপমন্ত্রী ঠিক হয়, এবং সেই দলের মধ্যে থেকেই ডেপুটি মিনিস্টার ঠিক হয়। অর্থাৎ ক্যাবিনেট মিনিস্টার, স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টার তিনে মিলে কাউন্সিল অফ মিনিস্টার এর হাতে ব্রিটেনে ক্ষমতা ন্যস্ত হয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে হলো সে দেশে তোমার মন্ত্রী পরিষদ পরিচালিত শাসন ব্যবস্থা। আর এই মন্ত্রী পরিষদের মধ্যে 3টি ভাগ আছে, ক্যাবিনেট মিনিস্টার,
ডেপুটি মিনিস্টার, স্টেট মিনিস্টার, ক্যাবিনেট মিনিস্টারের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মূল ব্যক্তি তিনি হলেন প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের হাতে মূল ক্ষমতা। তাই ব্রিটেনের পার্লামেন্টারি শাসন ব্যবস্থা প্রবর্তিত হলেও তত্ত্বগতভাবে পার্লামেন্টীয়, প্রকৃতপক্ষে কাউন্সিল অফ মিনিস্টার, প্রকৃতপক্ষে ক্যাবিনেট মিনিস্টারদের হাতে, প্রকৃতপক্ষে প্রাইম মিনিস্টারের হাতে ক্ষমতা ন্যস্ত। সুতরাং রাজা বা রানী নিয়মতান্ত্রিক শাসক, এটাই হলো ব্রিটেনের পার্লামেন্টারি ডেমোক্রেসি। 6 নম্বর, ব্রিটেনের সংবিধানের আরেকটা বৈশিষ্ট্য, তত্ত্ব আর বাস্তব এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। তত্ত্বগতভাবে ব্রিটেনের সর্বোচ্চ শাসক রাজা বা রানী, তিনি ব্রিটেনের 1 নম্বর সিটিজেন। ব্রিটেনের সমস্ত জনগণ রাজা বা রানীর জন্মদিন সম্পর্কে ওয়াকিবহাল থাকেন, রাজার জন্মদিন পালন করেন। এ হলো একটা গণতান্ত্রিক রাষ্ট্রে, সেখানে নিয়মতান্ত্রিক অর্থাৎ অগণতান্ত্রিক রাজতন্ত্রকে টিকিয়ে রেখেছে। সেই রাজার নামেই শাসন কার্য পরিচালনা করে কাউন্সিল অফ মিনিস্টার। সেই রাজার নামেই শাসন পরিচালনা করে কাউন্সিল অফ মিনিস্টারের মূল ব্যক্তি, প্রধান ব্যক্তি প্রাইম মিনিস্টার, তার হাতেই প্রকৃত ক্ষমতা। নিয়মতান্ত্রিক শাসক রাজা বা রানী, আর বাস্তবে ক্ষমতা ভোগ করেন কে? প্রধানমন্ত্রী। তিনি সরকার প্রধান, তিনি মন্ত্রিসভা গঠন করেন। মন্ত্রীদের মধ্যে কোন মন্ত্রী কোন দপ্তর পাবেন, অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ মন্ত্রী তারাই, যারা ক্যাবিনেট মন্ত্রী। ক্যাবিনেটে কারা স্থান পাবেন, এবং কিচেন ক্যাবিনেটের রান্নাঘর, ক্যাবিনেটের মধ্যেও আবার ছোট্ট একটি বডি রয়েছে যার মূল ক্ষমতা হচ্ছে প্রধানমন্ত্রী। আলটিমেটলি প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে, কাউন্সিল অফ মিনিস্টারের হাতে, আর বাস্তবে তোমার ক্ষমতা ভোগ করেন তিনি প্রধানমন্ত্রী বা মন্ত্রীরা। আর তত্ত্বগতভাবে তারা রাজা বা রানীর নামে সেই শাসন কার্য পরিচালনা করেন। রাজা বা রানীর সই দরকার হয়। তাই আমরা দেখব ব্রিটেনে তত্ত্বগতভাবে রাজা বা রানীর নামে শাসন কার্য পরিচালিত হয়। তিনি নিয়মতান্ত্রিক শাসক, তিনি নাম সর্বস্ব শাসক, আর প্রকৃত ক্ষমতা কাউন্সিল অফ মিনিস্টার, প্রকৃত ক্ষমতা ক্যাবিনেট মিনিস্টারদের হাতে, প্রকৃত ক্ষমতা প্রাইম মিনিস্টারের হাতে আছে। সুতরাং তত্ত্ব আর বাস্তবের মধ্যে তফাৎ আমরা লক্ষ্য করি। 7 নম্বর, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এটা ব্রিটেনের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য। ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে? ব্রিটেনের সংবিধানে 1688 আগে পার্লামেন্টে ক্ষমতা ছিল সামন্ত প্রভুদের হাতে। ব্রিটেনের শিল্পায়ন ঘটে, বুর্জোয়া শ্রেণী, ধনিক বণিক শ্রেণী তারা প্রভাব বিস্তার করে। আর ধনিক বণিক শ্রেণী তাদের ক্ষমতায় আসার জন্যে বিপ্লব করেছে একাধিক। পিউরিটান বিপ্লবে তারা অংশ নিয়েছে 1641 সালে, কিন্তু তারা জিততে পারেনি। উদারনীতিবাদের জনক লক, সেই লকের তত্ত্ব অনুযায়ী ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব হয় 1688 সালে। এই বিপ্লবে ইংল্যান্ডের উদীয়মান ধনিক বণিক শ্রেণী নেতৃত্ব দেন এবং তাদের নেতৃত্বে বিপ্লব সফল হয়। গৌরবময় বিপ্লবকে রক্তপাতহীন বিপ্লব বলা হয়, ব্লাডলেস রেভলিউশন বলা হয়। কেন বলা হয়? এই বিপ্লবে রক্ত ঝরেনি, অর্থাৎ রাজা বা রানী তিনি পরিবার নিয়ে দেশ থেকে পালিয়ে যান, বিপ্লবীদের প্রতিরোধ করেননি। বিনা বাধায় বিপ্লবীরা জয়লাভ করছে। আর এই বিপ্লবের নেতৃত্বে ছিলেন কারা? বুর্জোয়া শ্রেণী, ধনিক বণিক শ্রেণী। তারাই পার্লামেন্টে জনপ্রতিনিধি নির্বাচিত করে পাঠিয়েছে। তাই পার্লামেন্টে এতদিন যে সামন্ত শক্তি, জমিদার যোদ্ধারদের আধিপত্য ছিল, সেই ক্ষমতা ইংল্যান্ডে বুর্জোয়া শ্রেণীর হাতে চলে এসছে। এই বুর্জোয়া শ্রেণী লকের থিওরি অনুযায়ী পার্লামেন্টের হাতে ক্ষমতা বৃদ্ধি করেছে আর রাজা বা রানীকে নিয়মতান্ত্রিক শাসকে পরিণত করেছে।
তাই 1688 পর থেকে ইংল্যান্ডে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নেক্সট পয়েন্ট, নেক্সট বৈশিষ্ট্য, 8 নম্বর বৈশিষ্ট্য, রুল অফ ল, আইনের অনুশাসন ব্রিটেনের সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য। রুল অফ ল তত্ত্বের প্রবক্তা ডাইসি। রুল অফ ল তত্ত্বকে প্রবর্তন করেছেন তোমার এভি ডাইসি। ডাইসি তার রুল অফ ল একটি গ্রন্থ লিখেছেন, তাতে রুল অফ ল তত্ত্ব ব্যাখ্যা করেছেন। রুল অফ ল মানে কি? আইনের অনুশাসন। আইনের অনুশাসন, আইন জনগণ মেনে চলবে, আইনের প্রতি আনুগত্য প্রকাশ করবে জনগণ, আইন মেনে চললে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। ডাইসি তার রুল অফ ল গ্রন্থে আইনের অনুশাসন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি 3টি কথা তুলে ধরেছেন। 1 নম্বর কথা, সাধারণ আইনের প্রাধান্য। সাধারণ আইন মানে কি? পার্লামেন্টের তৈরি আইন ব্রিটেনের সব জনগণ মেনে নেবে, এই আইনের প্রতি আনুগত্য প্রকাশ করবে জনগণ। নাম্বার 2, আইনের চোখে সবাই সমান। ব্রিটেনের যে পার্লামেন্ট আইন তৈরি করে সেই আইন ব্রিটেনের সব জনগণকে সমান চোখে দেখবে, এইটা হলো আইনের চোখে সবাই সমান, ইকুয়ালিটি বিফোর দি ল। এইখান থেকেই ভারতের সংবিধানের 14 ধারায় ইকুয়ালিটি বিফোর দি ল এই বক্তব্যটা লিপিবদ্ধ করা হয়েছে। 3 নম্বর হচ্ছে, ব্রিটেনের নাগরিকদের অধিকার রক্ষা করবে এই সাধারণ আইন। নাগরিকদের অধিকার রক্ষা করবে এই সাধারণ আইন। এই 3টি বক্তব্য ডাইসি তার রুল অফ ল তত্ত্বে উল্লেখ করেছেন। আইনের অনুশাসন এটা ব্রিটেনের সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট হচ্ছে 9 নম্বর বৈশিষ্ট্য কি? শাসনতান্ত্রিক রীতিনীতি। দেখো, শাসনতান্ত্রিক রীতিনীতি পৃথিবীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে ব্রিটেনের শাসন ব্যবস্থা ও রাজনীতিতে। ব্রিটেনের সংবিধানে কনভেনশনস অর্থাৎ শাসনতান্ত্রিক রীতিনীতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো, ব্রিটেনে রিটিন ডকুমেন্টস আছে, রিটিন ল আছে। সেই লগুলো তোমার মানুষের কঙ্কালের মতো শুষ্ক হাড়ের মতো, আর সেই শুষ্ক হাড় বা কঙ্কালে যে একটা বলিষ্ঠ রূপ কাঠামো দেয় সেগুলি হচ্ছে কনভেনশন। আইভার জেনিংস বলেছেন যে ব্রিটেনে যে আইন ব্যবস্থা আছে, ব্রিটেনে যে আইন আছে, ল আছে, সেটাকে কঙ্কালের সঙ্গে তুলনা করা যায়। আর কঙ্কালের উপরে যে রক্ত মাংস একটা পরিপূর্ণ দেহ গঠন হয়, সেই পরিপূর্ণ দেহ গঠনের মতোই আইনকে পূর্ণতা দেয় সে দেশের কনভেনশনস, কাস্টম, এগুলো ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্য। কাস্টমসও আছে, বহুদিন ধরে প্রচলিত প্রথা, সেগুলো ব্রিটেনের সংবিধানে অলিখিত হলেও সেগুলোকে প্রাধান্য দেয়। দেখো, শাসনতান্ত্রিক রীতিনীতি এগুলো অলিখিত, এগুলো আদালতে বলবৎযোগ্য নয়। এগুলো লঙ্ঘন করলে, শাসক শ্রেণী লঙ্ঘন করলে, জনগণ লঙ্ঘন করলে এর বিরুদ্ধে আদালতে মামলা করা যাবে না। তবুও ব্রিটেনের শাসক শ্রেণী এই কনভেনশনগুলিকে গুরুত্ব দেয়, সাধারণ শাসিত জনগণ তারাও এই কনভেনশনকে গুরুত্ব দেয়। নেক্সট বৈশিষ্ট্য 10 নম্বর, পার্লামেন্টের সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব কাকে বলে? রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, রাষ্ট্রের অপ্রতিহত ক্ষমতা, নিরঙ্কুশ ক্ষমতা, এটা রাষ্ট্রের ক্ষমতা। আমরা এই কথা জানি, রাষ্ট্র মানে তো বিমূর্ত, চোখে দেখা যায় না। তাহলে রাষ্ট্র নিশ্চয়ই এই বিমূর্ত কোনো জিনিস ইমপ্লিমেন্ট করতে পারবে না। তাহলে কোনো জিনিসকে ইমপ্লিমেন্ট করবে কে? পার্লামেন্ট। পার্লামেন্ট হচ্ছে জনপ্রতিনিধিদের তৈরি একটা সংস্থা, আইনসভা ব্রিটেনের। এই যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের গঠনের ক্ষেত্রে তোমরা জেনে রাখো যে রাজা বা রানী পার্লামেন্টের অংশ। তাহলে রাজা বা রানী সহ উচ্চকক্ষ লর্ডসভা, নিম্নকক্ষ কমন সভা, এই 3টি অংশ নিয়ে ব্রিটেনের পার্লামেন্ট। পার্লামেন্টের 2টি কক্ষ, একটা উচ্চকক্ষ লর্ডসভা, নিম্নকক্ষ কমন সভা। আর পার্লামেন্টের অংশের দিক থেকে 3টে, রাজা বা রানী,
তো কমন সভা আর লর্ড সভা। লর্ড সভা ক্ষমতাহীন কক্ষ, বিশ্বের মধ্যে সব থেকে ক্ষমতা কম লর্ড সভা। কমন সভায় হাতে মূলত ক্ষমতা। কমন সভায় কাউন্সিল অফ মিনিস্টার তৈরি হয়, প্রধানমন্ত্রী পরিচালনা করেন ইত্যাদি ইত্যাদি। সরকারি সিদ্ধান্ত, এক্সিকিউটিভ বডি, সরকার সিদ্ধান্ত নেয়, গভর্নমেন্ট পলিসি সবটাই কিন্তু কমন সভা ঠিক করে। আমি এইটাই পার্লামেন্টের এই যে সার্বভৌমত্ব, এখানে কেসি হায়ার বলেছেন, কি বলেছেন কেসি হায়ার, যে সুপ্রিমেসি অফ পার্লামেন্ট ইজ দ্য কর্নারস্টোন অফ ব্রিটিশ কনস্টিটিউশন। অর্থাৎ ব্রিটিশ সংবিধানের কিস্টোন বা কর্নারস্টোন, মূল ভিত্তি হলো তোমার পার্লামেন্ট। পার্লামেন্টের হাতে ব্যাপক ক্ষমতা আছে। পার্লামেন্ট, আমি আগেই বলেছি, পার্লামেন্টের হাতে ব্যাপক ক্ষমতা, এটা তত্ত্বগত। পার্লামেন্টের তিনটে অংশ, রাজা বা রানীর নামে প্রকৃত ক্ষমতা নেই, রাজার হাতে ক্ষমতা প্রকৃতপক্ষে নেই, নামে মাত্র শাসক তারা। আর লোকসভার হাতেও ক্ষমতা নেই, ক্ষমতাহীন দ্বিতীয় কক্ষ সব থেকে পৃথিবীর। আর কমন সভার মধ্যে আছে, কমন সভাতে আবার বিরোধী দলের নেই, তাহলে সরকারি দল, যে দল সাধারণ নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে, সেই দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন এবং তার হাতেই ক্ষমতা। সুতরাং এই পার্লামেন্ট একটা, তবু তত্ত্বগতভাবে ব্রিটেনের পার্লামেন্ট নারীকে পুরুষে পরিণত করতে পারে না, আর পুরুষকে নারীতে পরিণত করতে পারে না। এছাড়া আর যা কিছু করব বলে মনে করে তা সে বিষয়ে পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে। 11 নম্বর বৈশিষ্ট্য। 11 নম্বর বৈশিষ্ট্য কি? বিচার বিভাগ দুর্বল বিচার ব্যবস্থা ব্রিটেনের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। দুর্বল কেন? দেখো, পার্লামেন্টের তৈরি আইনকে ব্রিটেনের বিচার ব্যবস্থা বাতিল করতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস যদি সংবিধান বিরোধী আইন পাশ করে, তাহলে মার্কিন সুপ্রিম কোর্ট সে আইনকে অবৈধ বলে বাতিল ঘোষণা করতে পারে। ভারতের সুপ্রিম কোর্ট যদি ভারতের পার্লামেন্ট সংবিধান বিরোধী আইন পাশ করে, সে আইনকে অবৈধ বলে ভারতের পার্লামেন্ট বাতিল করে দিতে পারে। কিন্তু এইরকম ক্ষমতা ব্রিটেনের বিচার ব্যবস্থা নেই। 2005-এ সুপ্রিম কোর্ট গঠনের জন্য আইন পাশ হয় এবং 2009-এ সুপ্রিম কোর্ট গঠিত হয়। তার আগে ইংল্যান্ডে বা ব্রিটেনে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ছিল না। সেখানে আইনজ্ঞ লর্ড, যারা লর্ড সভার সদস্য, যারা আইনজ্ঞ লয়ার, তারাই কিন্তু বিচার কার্য সম্পাদন করতেন। তাই আলাদা করে বিচার বিভাগ ছিল না। আর এই বিচারপতিদের কোনো নিরপেক্ষতা ছিল না, এই বিচারপতিদের কোনো স্বাধীনতা ছিল না, এই বিচারপতিদের যে নিরপেক্ষতার যে বিষয়, কন্টিজেন্সি ফান্ড থেকে বেতন দিতে হবে, এসব কিছুই ছিল না। তারপরে 1700 সালে পার্লামেন্ট আইন পাশ করে, পরবর্তীকালে কয়েকটি আইন পাশ করে বিচারপতিদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে এবং বর্তমানে অর্থাৎ 2005-এ সুপ্রিম কোর্ট গঠনের জন্য আইন তৈরি করে এবং সেখানে সুপ্রিম কোর্ট গঠিত হয়। সুতরাং সেখানে কিন্তু ভারতের মতো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো বিচার ব্যবস্থা স্ট্রং নয়, দুর্বল। 12 নম্বর বৈশিষ্ট্য। ব্রিটেনের সংবিধানের 12 নম্বর বৈশিষ্ট্য হলো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে এখানে গ্রহণ করা হয়নি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল প্রবক্তা হলেন ফরাসি দার্শনিক মন্টেস্কু। তিনি তার স্পিরিট অফ লজ গ্রন্থে উল্লেখ করেছেন। এই তত্ত্বের মূল কথা হলো যে সরকারের 3টি বিভাগ, আইন বিভাগ, 2 শাসন বিভাগ এবং বিচার বিভাগ। 3টি বিভাগের কাজ আলাদা আলাদা। আইন বিভাগের কাজ আইন তৈরি করা, বিচার বিভাগের কাজ বিচার করা, শাসন বিভাগের কাজ শাসন করা। আইন বিভাগ আইন তৈরি করবে, শাসন বিভাগ সেই আইনকে বাস্তবে প্রয়োগ করবে আর নির্দেশ দেবে। আর বিচার বিভাগ করবে কি? ওই আইন বিভাগের তৈরি আইন
সঠিক আইন কিনা দেখবে, আর শাসন বিভাগের নির্দেশ এবং শাসন বিভাগ আইনকে যথাযথভাবে প্রয়োগ করতে পেরেছে কিনা তা দেখবে বিচার বিভাগ। তিনটি বিভাগ আলাদা আলাদাভাবে কাজ করলে দেশের নাগরিকরা স্বাধীনতা পাবে, নাগরিকরা অধিকারও পাবে। এইটাই হলো মন্টেস্কুর বক্তব্য। ব্রিটেনের আইনসভা, বিচার বিভাগ এবং শাসন বিভাগকে আলাদা করা হয়নি। এখানে মনে রাখতে হবে, সংসদীয় শাসন ব্যবস্থা যদি থাকে তাহলে শাসন বিভাগের রাজনৈতিক অংশ এক্সিকিউটিভ বডি তারা কিন্তু একই সঙ্গে কমন সভার সদস্য, একই সঙ্গে তারা আইনসভার সদস্য। সুতরাং একজন ব্যক্তি একদিকে আইনসভার সদস্য, অ্যাট এ টাইম সে শাসন বিভাগের সদস্য। তাহলে এখানে আইন বিভাগ আর শাসন বিভাগকে আলাদা করা সম্ভব নয়। ব্রিটেনে এই ব্যবস্থায় গৃহীত হয়েছে। আবার ধরো বিচার বিভাগ, তাকেও আলাদা করা যাবে না। আমি তো লক্ষ্যই করেছি দীর্ঘদিন ধরে বিচার ব্যবস্থা আলাদা ছিল না আইন বিভাগের সঙ্গে, অর্থাৎ কমন সভার সদস্যদের মধ্যে থেকে যারা লয়ার, আইনজ্ঞ, তারাই বিচার কার্য করতেন। তাহলে তারা তো আইনসভার সঙ্গে যুক্ত। তাহলে সেখানে সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতা স্বতন্ত্রীকরণ যে নীতি, সেটাকে গ্রহণ করা সম্ভব হয়নি, ব্রিটেনে গ্রহণ করা সম্ভব হয়নি। ভারতে সংসদে গণতন্ত্র, এখানেও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা সম্ভব হয়নি। আর মার্কিন যুক্তরাষ্ট্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে গ্রহণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের 1 নম্বর ধারা অনুযায়ী কংগ্রেস আইন তৈরি করবে, আইনসভা কংগ্রেস আইন তৈরি করবে। 2 নম্বর ধারায় বলা আছে শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন কার্য পরিচালনা করবেন। 3 নম্বর ধারায় উল্লেখ আছে বিচার বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্ট বিচার কার্য করবে। এইরকমভাবে সেখানে সেপারেশন অফ পাওয়ারকে গ্রহণ করা হয়েছে। তবে এটাকে পুরোপুরিভাবে সেখানেও কার্যকরী করা সম্ভব হয়নি। তার কারণ সেখানে সেপারেশন অফ পাওয়ারকে যেমন একদিকে গ্রহণ করা হয়েছে, তেমনি তার পাশাপাশি ব্যালেন্স অ্যান্ড সেক্স নীতিকে গ্রহণ করা হয়েছে। অর্থাৎ এক বিভাগ অপর 2 বিভাগকে নিয়ন্ত্রণ করবে, তা না হলে শাসন ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নেক্সট পয়েন্ট, ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্য অগণতান্ত্রিক উপাদান। আমরা আগেই বলেছি যে ব্রিটেন একটা ডেমোক্রেটিক স্টেট। লিবারাল ডেমোক্রেসি যে তত্ত্ব, উদারনীতিক গণতন্ত্র, সেই তত্ত্বের উপর ভিত্তি করে উদারনীতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ব্রিটেনে গ্রহণ করা হয়েছে। এই উদারনীতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করা হলেও সেখানে অগণতান্ত্রিক উপাদান আছে। কি করে? দেখো, সেখানে নির্বাচন হয়, কমন সভার নির্বাচন হয়। ভারতবর্ষে লোকসভার নির্বাচন হয়, আবার ভারতবর্ষে রাজ্য আইনসভার নির্বাচন হয়। এটা যুক্তরাষ্ট্র কাঠামো। রাজ্য আইনসভার সদস্য এমএলএরা ভোট দিয়ে কেন্দ্রীয় আইনসভা পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্যদের নির্বাচিত করে। তাহলে এখানে উচ্চকক্ষ ভারতের রাজ্যসভা নির্বাচিত, অগণতান্ত্রিক নয়। যেখানে ইলেকশন সেটা আনডেমোক্রেটিক নয়। ডেমোক্রেসি মানেই হচ্ছে ইলেকশন। তাহলে ব্রিটেনে তুমি দেখো যে লোকসভার সদস্য তারা কিন্তু নির্বাচিত নন, তারা মনোনীত, রাজা বা রানীর দ্বারা মনোনীত হন, আর তারা বংশগতভাবে লর্ড পদটা পান, লর্ড পান, সদস্য হতে পারেন লোকসভা। বংশগতভাবে কীভাবে? দেখো, 30% লর্ড রাজা বা রানী মনোনীত করেন, অ্যাপয়েন্টেড বাই দ্য কিং অর কুইন, আর 70% লর্ড তারা বংশগতভাবে ক্ষমতায় আসেন। তাহলে এই যে দুটো বিষয়, অগণতান্ত্রিক উপাদান, এই গণতন্ত্রের যুগে বংশগত বিষয়টা গণতান্ত্রিক নয়, অগণতান্ত্রিক। আবার মনোনীত, এত প্রার্থী মনোনীত, সেটা অগণতান্ত্রিক। আরেকটা গণতান্ত্রিক বৈশিষ্ট্য ব্রিটেনে আমরা লক্ষ্য করব, রাজা বা রানী তিনি বংশগতভাবে ক্ষমতায় আসেন। রাজতন্ত্র বংশগত ব্যাপার, এখানে কিন্তু ডেমোক্রেসি নেই। এখানে 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 বংশগত বিষয়টা প্রাধান্য বেশি।
এটা 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 ব্রিটেনের প্রজাতান্ত্রিক যে চরিত্র, রিপাবলিকান স্টেট ব্রিটেন নয়। ব্রিটেন এই ক্ষেত্রে আমরা ব্রিটেনকে ডেমোক্রেটিক স্টেট বলবো, নন রিপাবলিকান স্টেট। ব্রিটেন ইজ এ ডেমোক্রেটিক স্টেট, ব্রিটেন ইজ নট রিপাবলিকান স্টেট। ওকে, আচ্ছা, এই হলো ব্রিটেনের সংবিধানের অগণতান্ত্রিক উপাদান। তারপরে আমরা 14 নম্বরে চলে আসবো। 14 নম্বরে কি বলবো, যে ব্রিটেনের সংবিধানে মৌলিক অধিকার, নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়নি। তোমরা জানো যে ভারতবর্ষের সংবিধানের পার্ট 3-তে 12 থেকে 35 ধারা মৌলিক অধিকার উল্লেখ আছে। মূল সংবিধানে 7টা ছিল, আর পরে রাইট টু প্রপার্টিকে একটা সাধারণ অধিকারে পরিণত করা হয়েছে। তাহলে ফান্ডামেন্টাল রাইটস বর্তমানে ভারতের সংবিধানে 6টি। এইরকম এইভাবে কোনো ব্রিটেনের সংবিধানে, যেটা ওটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন, হ্যাঁ, সেখানে অধিকার আছে, বিল অফ রাইটস আছে, হেভিয়াস কার্পাস, আমি বলিনি হেভিয়াস কার্পাস, তার মধ্যে দিয়ে অধিকার ও দেশের নাগরিকরা পায়। কিন্তু অধিকারগুলিকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। অধিকার কিন্তু ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটস কাকে বলে? দেখো, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো না হলেই নয়, সেইগুলো সংবিধানের পাতায় লিখতে হবে। যেমন রাইট টু ওয়ার্ক, ভারত সংবিধানে লেখা আছে কি? তাহলে বেকাররা দাবি করতে পারবে না আমার এটা সাংবিধানিক রাইট। কিন্তু ওই যে 16 ধারায় বলা হয়েছে যোগ্যতার ভিত্তিতে চাকরি, তার মানে কেউ যদি চাকরি করে ফেলে, আবার সুপ্রিম কোর্ট রিট জারি করে বলতে পারে যে কোন অধিকারে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হলো। আর এটাও চাকরিজীবীদের পক্ষে একটা বিষয়। আর আমি যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছি, এখন অযোগ্য কেন? এখানে সে কিন্তু সুপ্রিম কোর্টের, হাইকোর্টের সহযোগিতা নিতে পারবে। যাই হোক, ব্রিটেনের সংবিধানের যে ফান্ডামেন্টাল রাইটস, সেটা কিন্তু সংবিধানে লিপিবদ্ধ নেই। নেক্সট বৈশিষ্ট্য তোমার 15 নম্বর বৈশিষ্ট্য, বিচার বিভাগের স্বাধীনতা নেই। ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে বিচার বিভাগের স্বাধীনতাকে গ্রহণ করা হয়নি। আমাদের দেশের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য বিচার বিভাগের স্বাধীনতা। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার জন্য তাদের বেতন ভাতা কন্টিজেন্সি ফান্ড থেকে দেওয়া হয়। তবে ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে বিচার বিভাগের স্বাধীনতা না থাকলেও বিভিন্ন সময়ে আইন তৈরি হয়েছে, বিচারপতিদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়েছে, তাদের সঞ্চিত তহবিল থেকে বেতন দেওয়া হয়, তাদের ভাতা, অন্যান্য সুযোগ সুবিধা তোমার পার্লামেন্ট আইন করে দেয় না, সঞ্চিত তহবিল থেকেই দেওয়া সম্ভব হয়। যাই হোক, তাহলে আমরা দেখলাম ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যগুলো পয়েন্ট আকারে আমরা বললাম। ভিডিও চালিয়ে তোমরা খাতায় লিখে নেবে পয়েন্টগুলো। আর এটা খুব গুরুত্বপূর্ণ, এটা 11-এ গুরুত্ব আছে, সিলেবাসে আছে। তারপরে এটা তোমার ইউপিএসসি, এখানে WBCS এই সমস্ত আছে। আমি মোটামুটি একটা কম্পেয়ার করে আলোচনা করেছি। আমি এর পরবর্তী আরও আছে, ফ্রান্সের সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে ভিডিও করব। তারপরে আমেরিকার সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে ভিডিও করব। আর আমাদের ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা দেখছো, আরও বেশি করে দেখবে। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স খুব ভালো করে পড়তে হবে। ইউপিএসসি এক্সামে পলিটিক্যাল সায়েন্সই একটা বিরাট অংশ থাকে, তাতে তোমাদের চাকরি পেতে খুব সুবিধা হবে। আমার ভিডিওগুলো দেখো, আমার পাশে থেকো, এই আমার আশা ভরসা। এই বলে আজকের ভিডিওর আলোচনা শেষ করলাম।